আজকের গল্প দ্বিতীয় বিয়ে, লেখিকা কেয়া মুখার্জি। পরপর দুবার মিসক্যারেজ হওয়ার পর রিয়েলাইজ করলাম ভালোবাসার মানুষটা আর ভালোবাসে না। জীবনে এই প্রথম একাকিত্বর সম্মুখীন হলাম। প্রেমের বিয়েটা বোধ হয় আর টিকবে না। গতকাল রাতেও যার চোখে আমি ছিলাম অপরূপা এক নারী, আজ তার চোখের সামনে আমি অস্তিত্বহীন। কি সুন্দর নিজের বিয়ের আলোচনায় মত্ত আমার আদরের স্বামী, যার জন্য নিজের বাড়ি ঘর ছাড়লাম, যার প্রেমে মজে নিজের মা বাবাকে ছেড়েছিলাম, আজ তার কাছে আমি মূল্যহীন। কথাটা ভাবতে ভাবতেই চোখের জল গড়িয়ে পড়ল। গাল বেয়ে জল গড়িয়ে পড়তেই শাশুড়ির ডাক এলো, ও নিশি, নিজের কপালে দোষা বন্ধ হইলে এক কাপ কড়া লিকারকে চা আনো তো, মাথাটা বড্ড ধরছে। নিশি অবাক না হয়ে পারে না। কাল রাত অবধি যে শাশুড়ি মা আমায় এত তোয়াজ করতেছিল, আজ সকাল থেকেই হঠাৎ পরিবর্তন। ভোল পাল্টে ছেলের জন্য মেয়ে দেখার কাজেই নিযুক্ত হয়েছেন। নিশি নিজের দুঃখ কষ্ট সাইডে রেখে শাশুড়ির জন্য কড়া লিকারে চা করে নিয়ে যায়। নিশির শাশুড়ি মিতা দেবী, বেজায় খারুশ মহিলা, কথাবার্তার ধরন খুব তেতো, মুখে মিষ্টি কথা শোনায় যায় না। নিশির বাড়িয়ে দেওয়া ট্রে থেকে কাপ নিতে নিতে বলে, অতনুর বাপ আমার এতদিনে একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছিস যে মেয়ের সন্তান দাঁড়ায় না পেটে, তার থেকে আশা না রাখাই ভালো। অতনু খবরের কাগজে চোখ রেখেই বলে, মা, ওর সুখের জন্যই তো বিয়ে করতে চাইছি। মিতা দেবী অবাক চোখে চেয়ে বলে, কি বলিস? ওর সুখের জন্য মানে? সারাদিন একা একা থাকে, কথা বলার মানুষ নেই বাড়িতে। তোমার সাথে তো নিজের কথা শেয়ার করতে পারে না। একটা কথা বলার সঙ্গী আনতেই তো বিয়ে করা আমার। আর তাছাড়া বিয়ে করার পর আবার যখন আরেকটা সন্তান হবে, তখনও তাকে মানুষ করতে করতেই সময় কেটে যাবে ওদের। আর তাছাড়া নিশি তো খুব সন্তান ভালোবাসে, মানে বাচ্চা কাচ্চা খুব ভালোবাসে। তার জন্যই আর কি ভাবনা চিন্তা করে এই প্ল্যান। তা বাবা ঠিক করেছিস, এই মেয়ের তো সন্তান ধারণের ক্ষমতা নেই, পরপর মিসক্যারেজ হয়েই যাচ্ছে। এটা কি কোনো কথা? ডাক্তারের ওষুধ খেয়েও কাজ করে না। এর থেকে ভালো তুই একটা বিয়ে কর বাবা, অন্তত তখন সংসারে একটা বাচ্চা তো থাকবে। নিশি অবাক হয়ে দাঁড়িয়ে থাকে সামনে, নিজের ওপরেই রাগ হচ্ছে। এ কোন মানুষকে এতদিন ভালোবেসে এলো? ছি, নিজের ভালোবাসা অপাত্রে দান করেছে। কিভাবে সুন্দর করে বলল, আমার ভালোর জন্য নাকি বিয়ে করতে চাইছে। হ্যাঁ ঈশ্বর, এইসব শোনার আগে আমার মরণ কেন হলো না? কি হলো নিশি, চোখের সামনে এমন সাইজা দাঁড়াইয়া আছো কেন? যাও রান্নাটা বসাও গিয়া, বাবু খাইয়া দাইয়া কামে যাবে না? নিশি আর থাকতে না পেরে ক্রন্দনরত স্বরে বলে, তুমি এটা কি বলছো অতনু? আমি থাকতে তুমি আবার আরেকটা বিয়ে করতে চাইছো? এটা কি ধরনের কথা? আমাদের তো ডিভোর্স হয়নি, এভাবে তুমি আমাকে ছাড়তে পারো না। তোমার মতন অপয়া অলক্ষী মাইয়ার জন্য আমার পোলাটা কি সারা জীবন সন্তান শোক পালন করব? চিন্তা কইরা দেখো দেখিনি, তোমার না ওষুধে কাম করে, না বেড রেস্ট থাইকা কিছু কাম করে, বাচ্চাগুলা তো নষ্ট হইয়া যাইতেছে। এরকম আর কতদিন? মা, দয়া করে আমাদের মাঝখানে কথা বলবেন না। দেখছেন না আমি আপনার ছেলের সাথে কথা বলছি? কথাটা শেষ করতে দেরি অতনু উঠে নিশির গালে একটা থাপ্পড় মারতে দেরি করেনি। নিশির চুলের মুঠি ধরে হিড় ধীর করে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে, বলে, তোর সাহস তো কম না, আমার মায়ের সাথে মুখে মুখে কথা বলছিস? কথাটা বলেই দরজার পেছনের হ্যাঙ্গারে ঝুলতে থাকা বেলটা টেনে নিয়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করে মারতে শুরু করে। নিশির ফর্সা শরীরে বেল দিয়ে মারার ফলে লাল হয়ে যায়, কিছু জায়গা ফেটে রক্ত বেরিয়ে যায়। নিশি চিৎকার করে চেঁচিয়ে বাড়ি মাথায় তোলে, তবুও কেউ এগিয়ে আসে না। অতনু হাঁপিয়ে গিয়ে চেঁচিয়ে বলে, খবরদার, এরপর যেন কোনো দিন না শুনি আমার মায়ের সাথে উঁচু গলায় কথা বলছিস, তাহলে সেদিন হবে তোর জীবনের শেষ দিন। জিভ টেনে ছিঁড়ে ফেলবো বলে রাখলাম। কথাটা বলেই নিজের জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। বাড়ির এতগুলো মানুষ, তবু আমি কারো থেকে কোনো সহানুভূতি পাইনি। বন্ধ দরজার ভেতর গুমড়ে কেঁদে গেছি। কেউ আমাকে ডাকেও নি একবারও। সে নিয়ে যদিও আমার আক্ষেপ নেই, আক্ষেপ করেই বা কি করতাম? যাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসে গেছি, সেই আমাকে বুঝলো না, সেই আমাকে ছেড়ে অন্য বিয়ের পিঁড়িতে বসতে চায়। নিশি আগাগোড়াই মোমের পুতুল। বাপ মায়ের একটাই মেয়ে, বাবা সূর্য সেন, মা প্রমীলা সেন, তাদের ছোট মেয়ে এবং এক ছেলে, মেয়ে নিশি সেন আর ছেলে নিলয় সেন।
চারজনের ছোট সংসার ছিল। বাবা মায়ের একটা মাত্র ভাইয়ের খুব আদরের ছিল নিশি। না চাইতেই সবটা মুখের সামনে হাজির করতো বাবা দাদা। তাই অভাব জিনিসটা কি কখনো বোঝেনি। বাবা দাদার সব আবদার পূরণ করলেও অতনুর সাথে প্রেমের বিয়ের আবদারটা তারা পূরণ করেনি। অতনুর সাথে কোনো সম্পর্কে জড়াতে চায়নি সেনবাড়ি। নিশির বাবা সূর্যবাবুর একটাই কথা ছিল, আমাদের সাথে ওদের যায় না। সেন ইন্ডাস্ট্রির একমাত্র বংশধর সূর্যবাবু এবং তার ছেলে পরবর্তীতে সেই জায়গায় বসবে। যদিও মেয়েরও সমান ভাগ করতে চেয়েছিলেন সূর্যবাবু, কিন্তু তার হতে দিল কই। অতনুর সাথে কলেজে আলাপ। নিশি থেকে 2 বছরের বড় অতনু। দেখতে শুনতে মোটামুটি খারাপ নয়, সুন্দর, তবে নিশির থেকে বেশি নয়। নিশি তো টুকটুকে ফর্সা, গোলুমুলু চেহারা, মাথা ভর্তি লম্বা চুল, অসম্ভব সুন্দরী বটে। সেই মেয়েটি অতনুকে পছন্দ করে। একদিন দুদিন আলাপ সারতে সারতে সেই আলাপ মনের কিনারায় ধাক্কা মারে। সেই থেকে শুরু হয় প্রেমের আলাপ। একদিন দুদিন যেতে যেতে প্রায় 3-3টে বছর চুটিয়ে প্রেম করে নিশি এবং অতনু। নিশি তখন কলেজ প্রথম ইয়ার, আর অতনু 3rd ইয়ারে পড়ছে। নিশি প্রথম বছরটা অতনুর সাথে বেশ ভালোই কাটে। তারপর অতনুর হয় কলেজ চেঞ্জ। অতনু বিয়ে কমপ্লিট করে এদিক ওদিক ওই কাজের জন্যই অ্যাপ্লাই করে। একটা কম অ্যামাউন্টটা পেয়েও যায়। হাত খরচের জন্য নিজের পড়াশোনার খরচা নিজেকেই চালাতে হতো অতনুকে, যেহেতু বাবা নেই। বিধবা মা এবং ছোট বোন। যদিও অতনুরকে সংসারে কোনো টাকা দিতে হতো না। অতনুর বাবা একজন সরকারি কর্মী ছিলেন। ওনার মৃত্যুর পর মিতা দেবী পেনশন পান, তাই দিয়ে দিব্যি চলে যায়। তাছাড়া অতনুর দাদা অলোক সেও সংসারে টাকা দেয়, তাই কোনো সমস্যা ছিল না। অতনুর নিজের জব এবং নিশির সাথে প্রেম দুটোই সমান তালে চালিয়ে গেছে। একসময় নিশির বাবা সূর্যবাবু নিজের পরম প্রিয় বন্ধুর ছেলে রায়ান দাশগুপ্তের সাথে বিয়ে ঠিক করে। নিশির অজান্তে রায়ান পেশায় একজন হার্টের ডাক্তার। তার পোস্টিং ছিল দেশের বাইরে, ইন্ডিয়াতে থাকা কম ছিল। নিশির মতের তোয়াক্কা না করেই রায়ানের সাথে আশীর্বাদের দিন ঠিক করেন সূর্যবাবু। আশীর্বাদের সকালে নিশির কানে সেই কথা ঢোকে, চেয়েও না করতে পারে না। বিদেশ থেকে দেশে আসে রায়ান, তার সাথে আশীর্বাদ হয় নিশির। বিবাহের দিন ঠিক করা হয় সামনের মাসের প্রথম সপ্তাহে। রায়ানদের বাড়ির সবাই চলে গেলে তারপর সেন বাড়ি জুড়ে হয় শুরু তাণ্ডব। নিশির পাগলামি, বিয়ে করতে হলে অতনুকেই করবে, নয়তো বিষ খাবে। সূর্যবাবু নিজের জায়গায় গো ধরেছিলেন, বিয়ে সে রায়ান ছাড়া অন্য কারো সাথেই দেবে না, এবং নিশিকে শর্ত জুড়ে দিয়েছিল, যদি অতনুকে বিয়ে করতে চায় নিশি তবে নিজের একমাত্র মেয়ের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন তিনি। কথায় আছে না, প্রেমে মানুষ অন্ধ হয়ে যায়। নিশিও তাই হলো। অতনুর সাথে সলা পরামর্শ করে সেই রাতেই সেনবাড়ি ছাড়ল। বাবা মা দাদার মুখে কালি লেপে অতনুর হাত ধরে নিজের নতুন জীবন শুরু করলো। অতনুর সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হলো। প্রথম প্রথম সবটাই সুন্দর ছিল, কিন্তু বিপত্তি বাঁধল নিশির মিসক্যারেজ। বিয়ের বয়স 3 বছর। এই 3 বছরে 2 থেকে 3বার মিসক্যারেজ হয়েছে। নিশির শাশুড়ি মিতা দেবী জানে 3বার। অতনু এবং নিশি প্রথমবার এর কথা চেপে গেছিল, কেননা তখন 8 সপ্তাহই নষ্ট হয়ে গিয়েছিল। নিশি বা অতনু পিসিওডি ভেবে অতটা গায়ে মাখেনি, ডাক্তারের পরামর্শ নেয়নি। কিন্তু হঠাৎ করে আবার নিশি প্রেগনেন্ট হয়। এইবার কমপ্লিকেশন, খুব বেশি কমপ্লিকেশন। অন্যান্য বারের মতনও ছিল না। এবার প্রেগনেন্ট হওয়ার পর থেকেই নিশির শরীরে নানান রকম চেঞ্জ হতে থাকে। অন্যান্য প্রেগনেন্ট মহিলাদের মতনই খাওয়ায় অরুচি, মাথা যন্ত্রণা, বমি এগুলো লেগেছিল, এবং তার সাথে ব্লিডিং হওয়া। এইবার ডাক্তার দেখিয়ে চেক করে জানতে পারে নিশি প্রেগনেন্ট। প্রেগনেন্সির প্রথম 3টে মাস ব্লাডের জন্য রিস্কের সাথে কাটলেও ভালোভাবে পার হয়ে যায়। বিপত্তি ঘটে 4 মাসে গিয়ে। হঠাৎ করে পেটে যন্ত্রণা, তারপরে ডাক্তারের কাছে যাওয়া, তারপরে জানতে পারা গর্ভের বাচ্চাটি মৃত। প্রথমবারেরটা নিজে থেকে নেমে গেলেও পরে 2বার ওয়াশ করে বার করতে হয়। নিশির শাশুড়ি পার্সোনালি ডাক্তারের সাথে কথা বলার পর থেকেই ভুল পাল্টে যায় মা ছেলের। নিশির ভাবনার মাঝেই বাইরে থেকে শোরগোল আসে। কোনো রকমে মেঝে থেকে উঠে ওষুধের বক্স থেকে ব্যথার ওষুধ নিয়ে খায়। খালি পেটেই অত পাওয়ারের ওষুধ খেয়ে বন্ধ দরজায় কান পেতে বসে থাকে। কথার ইঙ্গিতে বুঝতে পারে অতনুর নতুন শ্বশুরবাড়ির লোক এসেছে। সামনের রবিবার ছেলের আবার নতুন করে বিয়ে দেবে। নিশির চোখ আবার ভিজে ওঠে। মারের দাগ হয়তো চলে যাবে, কিন্তু হৃদয়ের ক্ষত, তা হয়তো সারা জীবন রয়ে যাবে। নিজের উপর নিজেরই করুণা হচ্ছে নিশির। আসলেই বাবা মাকে কষ্ট দিলে বুঝি 100 গুণ কষ্ট নিজেকেই পেতে হয়।
হ্যাঁ ঈশ্বর, আমি কোথায় যাব? কে ঠাঁই দেবে আমায়? নিশির চোখ লেগে যায়। ব্যথার ওষুধের ডোজের ঘুমটাও নামে চোখের পাতায়। হঠাৎ শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে, শরীরটা দুলে ওঠে, কিন্তু বোঝার ওঠার আগেই সামনে দাঁড়ানো ব্যক্তিটি বলে ওঠে, কি হলো? এখানে শুয়ে আছো কেন? এটা কি শোয়ার জায়গা? নিশি, দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ তুমি। কিছু সময় বোকার মতন চেয়ে থেকে টালমাটাল শরীর নিয়ে কোনো রকমে উঠে দাঁড়ায় নীরবে, মুখে কোনো কথা বলে না। কি হলো? মুখে কোনো কথা নেই কেন? তবুও নিশি কোনো কথা বলে না। ঘর থেকে বের হতে যাবে, অতনু রাগে নিশির হাতটা টেনে ধরে বলে, কি হলো? এতক্ষণ যে এত কথা বলছি, কোনো রেসপন্স নেই কেন? ও বুঝেছি তখন মেরেছি বলে অমন চুপ করে আছো। নিশি তবুও কোনো কথা বলে না। অতনুর এমন মধু মেশানো কথা সহ্য হয় না। নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। রাগ দেখাও কেন? নিশি এত সময় পর মুখ খোলে, ছাড়ো আমায়, কোন অধিকারে গায়ে হাত দাও? অতনু হেসে বলে, সকালে মার খেয়ে কি মাথা খারাপ হলো নাকি? অতনু, আমি কখনো ভাবিনি তুমি আমায় এইভাবে ঠকাবে, এইভাবে আমার ভালোবাসা নিয়ে খেলবে। খুব ভুল করেছি নিজের বাবা মাকে তোমার মতন জানোয়ারের জন্য ছেড়ে দিয়ে। অতনুর হাসি হাসি মুখ চুপসে যায়। রাগে লাল হয়ে যাওয়া চোখে তাকায় নিশির দিকে। নিশি ক্লান্ত শরীর নিয়ে মৃদু হাসে। ভয় পাই না আমি, বড় জোর কি আর কেউ করবে? মারবে? মারো, আমি তৈরি আছি, সবটা সহ্য করে নিতে পারবো। অতনু দাঁতে দাঁত চেপে নিশির চুলের মুঠি ধরে বলে, খুব কথা হয়েছে না? দুটো ভালো কথা বললাম, হজম করতে পারলি না। তোকে কিভাবে জব্দ করতে হয় আমি জানি, চল বিছানায়। নিশি চমকে ওঠে। মিসক্যারেজ হলো সবে সবে ওয়াশ হলো, এখনো 1 সপ্তাহ হয়নি। নিশির পেট ব্যথা কমেনি, তার সাথে পিরিয়ডের মতন ব্লিডিং হয়ে যাচ্ছে। ভয়ে হাত ছাড়াতে ছাড়াতে বলে, অতনু, তোমার হাতে পায়ে ধরি, ছেড়ে দাও। সরি, আমার ভুল হয়ে গেছে তোমায় অপমান করা, দোহাই লাগে, ছেড়ে দাও। কেন? যখন ভালোভাবে কথা বলেছিলাম তখন মনে ছিল না? এখন কেন? ডাক্তার বলেছে এই সময় দূরত্ব রেখে চলতে। যত যাই হোক, এখন তুমি দূরে থাকো। আর তাছাড়া কদিন পরেই তোমার নতুন বউ আসবে। নিশিকে আর কিছু বলতে না দিয়ে নিশির ওপর চড়াও হয়। নিশি শরীরে যতটুকু জোর ছিল সবটা দিয়ে ছাড়ানোর চেষ্টা করে, তবুও পারে না। অন্য দিন বা অন্য সময় হলে হয়তো নিজের শরীর খারাপ থাকা সত্ত্বেও অতনুর মন রাখতে নিজেকে উজাড় করে দিত, কিন্তু আজ যেন মনে হলো বৈধ ধর্ষণের শিকার হলো সে। অতনুর মনের আশ পূর্ণ করে নিশি কি ছাড়ল? এই স্পর্শে ছিল না কোনো ভালোবাসা। নিশি শরীরের ওপর থেকে সরে গিয়ে নিজের বালিশের ওপর মাথা রেখে বলে, মেয়ে মানুষের এত রাগ সাজে না। মেয়ে মানুষ হলো ছেলেদের শারীরিক ক্ষুধা মেটানোর খাবার। দ্বিতীয় দিন কিছু বলার আগে একবার না, 10 বার ভাববে। আর শুনে রাখ, বিয়ের এখনো 5 দিন বাকি। এই 5 দিন আমার তোকে লাগবে প্রতি রাতে। তারপর থেকে তোর ছুটি। তোর তো কোথাও যাওয়ার জায়গা নেই, বাপ মা তো ত্যায্য করেছে, সেই তো এই বাড়িতেই থাকবি। মাঝে মধ্যে তোর কাছেও যাব, যতই হোক তুই আমার প্রথম প্রেম। পাশে শুয়ে থাকা মানুষটা নিজের শরীরের খিদে মিটিয়ে দিব্যি গভীর নিদ্রায় তলিয়ে গেছে। নীরবে অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই নিশির। নিশি শরীর ব্যথা নিয়ে উঠে পাশে পড়ে থাকা কাপড় কোনো রকমে শরীরে চড়িয়ে নিয়ে ওয়াশরুমে যায়। শাওয়ারের জলে প্রায় বহু সময় বসে থাকে। শরীরের জ্বালা পোড়া যেন কিছু প্রভাব পড়ে না। মনের জ্বালা যে বহু জ্বালা তা টের পায় নিশি। মনে মনে একটা সিদ্ধান্ত নেয় সে। ওয়াশরুম থেকে বেরিয়ে ঘরের লাগোয়া বারান্দায় যায়। রাত বাজে 3টে। রাত আর নেই, ভোর হতে চলল। নিশি ফোনে সেই পুরনো নাম্বারটার দিকে তাকিয়ে থাকে কিছু সময়, আর কিছু না ভেবে কল লাগায় সেই পুরনো নাম্বারে। নিশি ধরেই নেয় অন্যবারের মতন আজও কল কেটে যাবে। সূর্যবাবু যে নিশির ফোন ধরেন না। নিশি পালিয়ে আসার পর বহুবার কল করেছে, কিন্তু প্রতিবারই কল বেজে বেজে অটোমেটিক কেটে যেত, কখনো কল ধরেনি। আজও হয়তো ধরবে না সেই ভাবনায় সঠিক হয় ফোন বেজে বেজে কেটে যায়। সেনবাড়িতে রাত 10টা মানেই সকলের রাতের ঘুমের জন্য সঠিক সময়। সব কিছু যেন নিয়ম মাফিক চলে, কিন্তু আজ যেন নিয়মের বাইরে চলছে সবটা। সূর্যবাবুর আজ সকাল থেকেই মনটা বড়ই অস্থির। প্রমীলা দেবী গত কয়েকদিন ধরে বড্ড আঁকুপাকু করছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না সূর্যবাবুকে। এই যে এখন যে মানুষটা মাঝরাত থেকে উঠে বসে আছে ইজি চেয়ারে, তা তিনি সবটাই বুঝেছেন, কিন্তু প্রমীলা দেবী কিছু বুঝতে দিতে চান না, তাই ঘুমিয়ে থাকার ভান করে শুয়ে আছে। ওনারও যে ঘুম নামেনি চোখে। হঠাৎ ফোন বেজে ওঠে। সূর্যবাবু চেয়ারে বসে আছেন, চোখ বন্ধ। ফোনের শব্দ কানে আসতেই চোখ খুলে তাকায়।
পাশের টেবিলে ফোনটা বেজে বেজে কেটে যাচ্ছে। প্রমীলা দেবী শুয়ে শুয়ে সবটা লক্ষ্য করেন। এখন এই সময় ফোন বাজতে দেখে বুকের ভেতর কামড় দিয়ে ওঠে। নিজের স্বামীর এমন ফোনের প্রতি এত অবহেলা দেখে বোঝে এটা কার ফোন হতে পারে। প্রমীলা দেবী মনে মনে আঁকুপাকু করলেও স্বামীর ভয়ে কিছু করে না। সূর্যবাবু ঘড়িতে সময় দেখে ৩টা বাজে। এমন সময় নিজের তথাকথিত ত্যায্য সন্তানের কল দেখে অবাক হয়। মনে দোটানায় পড়ে, প্রমীলা শুনছো? প্রমীলা দেবী হ্যাঁ বলে তড়িঘড়ি করে উঠে বসে। ফোনটা দেখো তো, কে যেন কল করেছে। প্রমীলা দেবী যেন অবাক হয়। ফোনটা রিসিভ করতে যাবে, কেটে যায়, আবার বেজে ওঠে। প্রমীলা দেবী কল রিসিভ করতেই অপর পাশ থেকে নিজের আদরের মেয়ের স্বর শুনে আজ ৩টে বছর পর। নিশিও ভাবেনি ফোন রিসিভ হবে, নিশিও কেঁদে দেয়। দুই দিকে চুপচাপ। নিশি কান্না আটকে হ্যালো বলতেই পেছন থেকে অতনুর গলার স্বর, রাতে নাগর চুটিয়েছিস? কোন নাগরের সাথে কথা বলছিস? আমার বিয়ের কথা শুনেই তোর পাখনা গজিয়েছে। কথাটা শেষ করেই নিশির লম্বা ভেজা চুল টেনে ধরে। আ করে চেঁচিয়ে উঠতেই হাত থেকে ফোনটা পড়ে যায়। টুট টুট করে কল কেটে যায়। প্রমীলা দেবী, হ্যালো হ্যালো, নিশু শুনছিস? হ্যালো হ্যালো। সূর্যবাবু বউয়ের এমন ভাব দেখে কিছু জিজ্ঞেস করবে তার আগেই প্রমীলা দেবী বিছানা থেকে নেমে ছুটে এসে সূর্যবাবুর পা জোড়া চেপে ধরে বলে, এক মা নিজের আকুতি মিনতি ভরা স্বরে বলছে, কি গো শুনছো? আমাদের মেয়েটা ভালো নেই গো, ভালো নেই গো, আমাদের মোমের পুতুল, আমার মোমের পুতুল। সূর্যবাবু নির্বাক। আর ছাড়ো অতনু, লাগছে, ছাড়ো প্লিজ। ছাড়বো? আর তুই আবার অন্য মানুষের সাথে প্রেমের আলাপ সারবি, তাই তো? ওটা অন্য কেউ ছিল না, ওটা আমার। চুপ তোর। কত বড় সাহস, তুই আমার চোখের সামনে এমন নষ্টামি করবি? আজ তো তোকে মেরেই ফেলবো। এত রাতে চিৎকার শুনে ঘরের বাইরে সব জড়ো হয়েছে। এই বাবু, কি হলো? দরজা খোল, এত রাতে এমন চিৎকার করছিস কেন? মিতা দেবীর গলার আওয়াজ পেয়ে অতনু গিয়ে দরজা খোলে। দরজা খুলতেই মিতা দেবী ছোট বোনকে দাঁড়ানো দেখে। মিতা দেবী ঘরে ঢুকে বলে, কি হলো? এত রাতে কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? অতনু দাঁতে দাঁত চেপে মাকে বলে, কি হয়নি সেটা বলো। হারামি মেয়ে মানুষ এই ভোর রাতে কোন নাগরের সাথে কথা বলছে লুকিয়ে লুকিয়ে। কি? এত বড় সাহস? মিতা দেবী গলার স্বর নিচু রেখেই বলে, ওকে বেশি ছাড় তুই দিয়েছিস। বলেছিলাম না যে অত ছাড় দিস না? তখন যদি আমার কথা শুনতি তাহলে আজ এই দিন দেখতে হতো না তোর। মা, আপনি বিশ্বাস করুন, আমি কোনো বাজে কিছু করিনি। তোমাকে আবার বিশ্বাস? আমার ছেলেটাকে এই 3 বছরে নিজের বশে করে নিয়েছিলি। তোমার মতো মেয়েকে আমরা বিশ্বাস করব? ভাবলে কি করে? নিশি অতনুর বোন মিনুর দিকে তাকিয়ে বলে, মিনু, তুমি তো আমাকে জানো ভালো করে। তুমি কি বিশ্বাস করো বলো? আমি এরকম কিছু করতে পারি? বিশ্বাস করো অন্তত বোন, আমি এরকম কিছু করিনি। মিনু তখন মুখ খুলে বলে, এটা কিন্তু সত্যি কথা মা। বৌদি আর যাই করুক এরকম কিছু করবে না, এটা আমিও জানি। যেই মানুষটা ঘর থেকে বেরোয় না, যাকে তোমরা ঘর থেকেই বার হতে দাও না, সে আবার কারোর সাথে প্রেম করবে? এটা কি করে সম্ভব? এটাও কি সম্ভব? তুই একদম ছোট হয়ে বড় বড় কথা বলবি না মিনু। এই মেয়ে যে তোকে কি দিয়ে বশীকরণ করেছে বুঝি না আমি। আমি যাই বলি না কেন, তো তাই যেন কম পড়ে যাবে এই মেয়েকে। অতনু মিনুর দিকে তেড়ে গিয়ে বলে, একদম সাফাই গাইতে আসবি না। ছোটর মতন থাক। কতটুকু চিনিস ওকে? বিয়ের আগে 3 বছর চিনেছি, আর সংসার করছি 3 বছর ধরে। ছটা বছর ধরে এই মেয়েকে চিনি আমি। আমার থেকে তুই বেশি চিনবি নাকি? মিনু তখন মুখের ওপর বলে, এতই যখন চিনেছিলে 3 বছর আগে, 3 বছর ধরে প্রেম করে, তাহলে বিয়ে করলি কেন? নাই করতে পারতি বিয়ে? তুই না বিয়ে করলে বৌদি আরো ভালো জায়গায় বিয়ে হতে পারতো। যখন তোর কম মাইনে ছিল, সংসার টানার মতন তোর সচ্ছলতা ছিল না, তখন সেই সময় বৌদি তোর পাশে এসে দাঁড়িয়েছে, নিজের রাজপ্রাসাদ ছেড়ে তোকে ভালোবেসে। আর তুই আজ যখন ভালো পরিমাণ টাকা কামাচ্ছিস, এখন তুই বৌদিকেই বিদায় করতে উঠে পড়ে লেগেছিস বাড়ি থেকে। বৌদি যদি অন্য নাগরের সাথে কথাই বলে থাকে, তবে আমি বলবো বেশ করেছে। তোর মতন কাপুরুষের সাথে সংসার করার থেকে অন্য জায়গায় গিয়ে সুখে থাকা অনেক ভালো। কথাটা বলতে দেরি, মিনুর গালেও একটা চড় পড়তে দেরি হয় না। চুপ কর বেয়াদব মেয়ে। খাবি আমার, পড়বি আমার, আর গুণ গান গাইবি পরের মেয়ের। বের হয় ঘর থেকে। চুপ করবি তোরা। নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করে লাভ কি? এই মেয়ের একটা ব্যবস্থা কর। এই, তুমি কার সাথে কথা বলছিলে? ফোন নাম্বার দাও। বাবু, তুই ফোন কর, ও কার সাথে কথা বলছিল দেখ।
অতনুর মাথায় কিছু একটা আসতে নিশির ফোন কষতে থাকে, পেয়েও যায়, বারান্দায় পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ফোনটা তুই ইচ্ছে করে ফেলে দিয়েছিস না, যাতে আমি দেখতে না পারি তুই কার সাথে প্রেমালাপ করছিলি? আমি কারোর সাথে প্রেমালাপ করিনি। আরে আমি তো আমার বাড়িতে ফোন করেছিলাম, আমার বাড়িতে ফোন করে কথা বলতে চেয়েছি। ফোনটা সবেমাত্র ধরেছিল, আর এমন সময় তুমি এসে। তুই আমাকে বোকা ভাবিস, হ্যাঁ? যে তোর 3 বছর ধরে ফোন ধরেনি, সে হঠাৎ এই ভোর রাত্রিবেলায় ফোন ধরে ফেলবে? যে বাড়ির মানুষের কাছে তুই মৃত, সেই বাড়ির মানুষ এই ভোর রাতে ফোন ধরবে? কথাটা বলে একটা চড় মারতে যাবে, নিশি হাতটা ধরে নেয়। ক্রন্দনরত স্বরেই বলে, সবাইকে তো নিজের মতন ভাবো নাকি? আমি আমার বাড়িতে ফোন করেছিলাম অতনু, তুমি বিশ্বাস করলেও কি না করলেও কি এটাই সত্যি। আর তাছাড়া অনেক ভেবে দেখলাম তোমার সাথে তো আমার সংসার করা হবে না, তাই আমি যাই করি না কেন সেখানে তুমি নাক গলিও না প্লিজ। তুমি নিজের আগামী জীবন নিয়ে চিন্তা করো, আমাকে আমার হালেই ছেড়ে দাও। মিনু এগিয়ে এসে নিশিকে তোলে। বৌদি, আমার ঘরে চলো। এখানে থাকলে তুমি মার ছাড়া আর কিছু পাবে বলে মনে হয় না। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। মা, তোমার ঘরেও তো একটা মেয়ে আছে। আর যদি আমার শ্বশুরবাড়ি গিয়ে আমার সাথে যদি এরকম ঘটনা ঘটে, তখন তুমি ঠিক থাকতে পারবে তো? ভুলে যেও না, বৌদিরও মা বাবা আছে। হ্যাঁ, সম্পর্কটা হয়তো নেই, কিন্তু তবুও অন্যের মেয়ের গায়ে অযথায় হাত তোলার মনোভাবটা বন্ধ করো। অনেক দিন ধরেই দেখে যাচ্ছি তোমাদের নাটক, আর থাকতে না পেরে বলতে বাধ্য হলাম। কথাটা বলেই নিশিকে নিয়ে যায় নিজের ঘরে। আহা প্রমিলা, পা ছাড়ো। কি হয়েছেটা কি? আজ অবধি তোমার কাছে আমি কিছু চাইনি গো, তেমন কিছু আবদার করিনি, কিন্তু আজ আমি ভিক্ষে চাইছি। একটা মা হয়ে আমার মেয়ের জীবনের ভিক্ষা চাইছি। আমাদের মেয়েটা ওখানে ভালো নেই গো, মরে যাবে ওখানে থাকলেও। সূর্যবাবু গম্ভীর মুখে বলে, কি হয়েছে না বললে বুঝবো কি করে? মরে যাবে বললেই কি মরে যাওয়া হয় নাকি? ওর মা বাবা বেঁচে আছে, সম্পর্ক বিচ্ছেদ থাকলেও মেয়েটা কিন্তু আমার রক্ত, ভুলে যেও না। এত রাতে ফোন করেছে, নিশ্চয়ই কিছু হয়েছে। যতটুকু শুনতে পেলাম, খুব খারাপ কিছু হচ্ছে মেয়েটার সাথে। যে মেয়ের গায়ে কোনোদিন একটা টোকা শব্দ অব্দি লাগেনি, সেই মেয়েকে ওই ছেলে মারছে। বোধ হয় মেয়ের আহাজারি। তুমি আমাকে নিয়ে চলো, আমার মেয়েটা ভালো নেই। আমার যে বুক ফেটে যাচ্ছে, মেয়েটা কি করে সহ্য করছে এত সব? 3 বছর ধরেই কি এসব সহ্য করছে? বারবার বলেছিলাম ওরকম ফ্যামিলিতে যেতে না, আমার কথা তো শুনলই না। অত সুন্দর পাত্রকে পায়ে ঠেলে চলে গেল ড্যাং ড্যাং করে নাচতে নাচতে ভালোবাসার মানুষের হাত ধরে। মরুক, আমার মন থেকে কবেই মরে গেছে। ওরকম মেয়ে থাকার থেকে মরে যাওয়াই ভালো। তুমি এখনো পুরনো কথা তুলবে? এখনো? আমিও তো কাকে বলছি, তোমাকে বলে কিছু লাভ নেই। থাকো তুমি তোমার রাগ, তুমি তোমার জেদ নিয়ে। কথাটা বলেই প্রমীলা দেবী ঘর থেকে বেরিয়ে যায়। ছেলের ঘরের দরজা ধাক্কা দিতে থাকে। কিছুক্ষণ দরজা ধাক্কানোর পর ভেতর থেকে নিলয় বেরিয়ে আসে। এমন সময় মাকে দেখে অবাক হয় বটে। মায়ের চোখে জল দেখে কিছুটা ভয় পেয়ে যায়। কি হয়েছে মা? বাবার কিছু হয়েছে? বাবা ঠিক আছে? কাঁদছো কেন? তোর বোনটা ঠিক নেই নিলয়, তোর বোনটা ঠিক নেই। ওকে ওই নরক থেকে নিয়ে আয়, মেয়েটা আমার মরে যাবে। নিলয়ের মস্তিষ্ক সচল হয়। মায়ের কথা শুনে প্রথমে বিচলিত হলেও শান্ত হয়ে জিজ্ঞেস করে, রিল্যাক্স মা, ধীরে সুস্থে বলো কি হয়েছে। নিশির কি হয়েছে? সূর্যবাবুর গলা শোনা যায়, ওই রাস্কেলটার বাড়ি যাও, নিজের বোনকে এই বাড়িতে নিয়ে এসো। এই মুহূর্তে বাড়ি থেকে যাও, গিয়ে দেখো আদৌ বেঁচে আছে নাকি তোমার আদরের বোন। বাবা, অহেতুক সময় নষ্ট করছো নিলয়। আমি রাম সিংকে গাড়ি বার করতে বলেছি। আমিও যাব, আমিও যাব নিলয়, আমাকে নিয়ে চল বাবা। সূর্যবাবু বিরক্তিকর চোখে তাকিয়ে বলে, তোমার যাবার কোনো দরকার দেখছি না আমি। সূর্যবাবু ব্যঙ্গ করে বলেন, ছেলে তো যাচ্ছে, তুমি বরঞ্চ বরণ ডালা সাজাও, মেয়ে 3 বছর পর বাড়ি আসছে, বরণ করে ঘরে ঢোকাবে না? প্রমীলা দেবী কটমট করে তাকিয়ে বলে, নিলয়, আমি গাড়িতে গিয়ে বসছি, তুই আয়। বৌদি, এভাবে ভেঙে পড়ো না, নিজেকে স্ট্রং রাখো। জানি এটা সোজা নয়, তবুও নিজের মনকে শক্ত করো। মিনু বোন আমার, আমি যে পারছি না গো। তোমার দাদার জন্য সব ছেড়েছি, নিজের ঘর, মা বাবা দাদা সবাইকে ছেড়ে এসেছি, এমনকি নিজের বাবার সম্মানটাও নষ্ট করেছি। আশীর্বাদ হয়ে যাওয়ার পর বিয়ে না করে পালিয়ে এসেছি। কি ভুলটাই না করেছি ওই জানোয়ারটার জন্য। আজ রাতে বৈধ ধর্ষণের শিকার হয়েছি। মিনু আমার যে আর শরীর কুলাচ্ছে না গো। মিনু জড়িয়ে ধরে নিশিকে।
চুপ করো তুমি। আমি বুঝি বুঝি, সবটা বুঝি। সব উপরওয়ালার উপর ছেড়ে দাও, রেস্ট করো এখন। কোনো রকম সান্ত্বনা দিয়ে শুয়ে দেয় মিনু। ঘুম পারলে কি আর ঘুম আসে? কিছু সময় পর মিনু ঘুমিয়ে গেলেও ঘুম নামে নামে না নিশির চোখে। একভাবে তাকিয়ে থাকে সিলিংয়ের দিকে। ধীরে ধীরে ধরণীর বুকে আলো ছড়িয়ে পড়ছে। সূর্যি মামা উঠে পড়েছেন। রোদের ঝিলিক জানালার কাঁচ ভেদ করে ঘরে আসছে। নিশির ক্লান্ত চোখ জোড়া সবে বন্ধ হয়েছিল, এমন সময় মিতা দেবীর চিৎকার সহ কটু বাক্য শোনা যায়। নিশি বোঝে আর শুয়ে থাকা যাবে না। ক্লান্ত অবসন্ন শরীরটা নিয়ে উঠে বসে। ধীরে ধীরে হেঁটে গিয়ে দরজা খুলতেই মিতা দেবী বলেন, সারা রাত নাগরের লগে কথা বলছিস বলে কি বেলা অবধি ঘুম দিবে বউ? রান্না বান্না ঘরের বাসি কাজ কে করব? তোমার বাপ কি কামের লোক দেয়া গেছে নাকি? নিশির এবার রাগ হয়, তবুও ঠান্ডা স্বরে বলে, কথায় কথায় আমার মা বাবাকে টানবেন না। এখানে আমি আছি, আমার মা বাবা আসেনি যে সব সময় তাদের ছোট করবেন। মুখে খুব কথা ফুটেছে না? ওই জীব কেন কাল রাতে অতনুর টেনে ছিঁড়ল না? সন্তান ধারণ করার ক্ষমতা নেই আর আসে বড় বড় ভাষণ দিতে। যা যা ঘরের কাজ বাজ কর, তোকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? এই অবশ শরীর নিয়েই ঘরের কাজে হাত লাগায়। মা এক কাপ চা দিয়ে যাও। যাই বাবা। এই মেয়ে চা দিয়ে ছেলেটা চাইছে। নিশির ইচ্ছেই নেই ওই ঘরে ওই মানুষের সামনে যাওয়ার, তবুও চা করে নিয়ে যায়। গোটা ঘর এলোমেলো দেখে। কোনো দিকে না তাকিয়েই চায়ের কাপটা রেখে চলে আসতে হবে। অমন সময় বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষটা ঘরে আসে, ফোনে প্রেমালাপ করতে করতে। নিশির কানে সবটাই ঢোকে, তবুও না শোনার ভান করে বেরিয়ে আসতে চায়। অমন সময় অনুভব করে হাতে গরম কিছুর। হুট করে হাত সরাতেই দেখে অতনুর গরম চাটা নিশির হাতে ফেলে দিয়েছে। তুই কোন সাহসে ঘরে ঢুকলি? আবার আমার জন্য দরদ দেখিয়ে চা নিয়ে এসেছিস? তোর জায়গা তো প্রস্টিটিউটে, বেহায়া নির্লজ্জ মেয়ে মানুষ। কথাটা শেষ হতেই অতনুর গালে কষে একটা থাপ্পড় মারে নিশি। এইদিকে কলিং বেল বাজছে। মিতা দেবী গিয়ে দরজা খোলে। গেটের গোড়ায় একটা অল্প বয়সী ছেলে এবং একটা মধ্যবয়সী মহিলাকে দেখে। মিতা দেবী জিজ্ঞেস করে, কারা? আপনারা কাকে চাই? সামনে দাঁড়ানো যুবকটি বলে, নিশিকে ডেকে দিন, তার সাথে দরকার আছে। ও বুঝেছি, গতরাতে তাহলে আপনার সাথেই কথা বলেছিল। তা বাবু লজ্জা করে না পরের বাড়ির বউয়ের সাথে পীড়িত করতে? নীলয় ভুরু কুঁচকে তাকায়। কি অশ্লীল কথাবার্তা! নিশিকে ডাকুন, ওর সাথে কথা আছে। আপনার সাথে কথা বলতে চাইছি না আপাতত। বললেই হলো। বেরিয়ে যান বাড়ি থেকে। এসেছে কোথাকার কে? আমার বাড়ির বউকে ফুসলিয়ে তার সাথে পীড়িত করতে লজ্জা করে না? পেছন থেকে প্রমীলা দেবী বলেন, অহেতুক কথা বাড়াচ্ছেন কেন? নিশিকে ডাকুন, তার সাথে কথা আছে। বাইরের কথোপকথনের মাঝেই ঘরের ভেতর থেকে নিশির চিৎকার শোনা যায়। অতনু নিশির চুলের মুঠি ধরেছে, অকথ্য ভাষায় গালি দিচ্ছে। নিশিও মুখে বলে, তোমার মতন জানোয়ারের সাথে সংসার করার চেয়ে রাস্তায় ঘুরে বেড়াবো তাও ভালো, তোমার সাথে আর নয়। কতটা নিচে নেমেছো তুমি, দেখেছো আমাকে কিসের সাথে তুলনা করলে? সেই নামটা মুখে আমার লজ্জা লাগছে। ঘৃণা করছে নিজের ওপর। আমি কার সাথে এতদিন সংসার করলাম, কার জন্য সময় ওয়েস্ট করলাম। আর তুমি ছি অতনু, ছি। ভগবান না করুক তোমার নতুন বউ যে আসছে সে ওই জায়গায় না হয়। দেখো, দেখে শুনে আনছো তো? মুখ সামলে কথা বল, তোর মুখ আমি ভেঙে দেব। গায়ে হাত দিয়ে কি প্রমাণ করো যে তুমি একটা কাপুরুষ? কথায় কথায় বউ পেটাও। তোমার হাত আমি ভেঙে দেব। কিভাবে কি তোমরা? কি ভাবো মা ছেলে? আমার বাড়ি থেকে কেউ আমার পাশে নেই বলে আমি একা নিরীহ। থাকবো না তোমার সংসারে, চললাম। কথাটা বলেই অতনুর হাত নিজের শক্তি দিয়ে ছাড়িয়ে নেয়। অতনুর মুখে একতলা থুতু দিয়ে নিজের সুতোর মুছে অতনুর মুখের ওপর শাখা পলা খুলে ছুঁড়ে মারে। রাখো তোমার সংসার, আমি থাকবো না। বলেই গরম চায়ে পুড়ে যাওয়া হাত নিয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসতে যাবে, দেখে দরজার সামনে পরিচিত দুটো মানুষ। নিশি অবাক হয়, খুব জোরে ছুটে যায়, কান্নারত অবস্থায় থাকতে না পেরে গিয়ে জড়িয়ে ধরে সামনে দাঁড়ানো ছেলেটাকে। মিতা দেবী ছুটে এসে বলে, কি হলো? আপনারা ঢুকে পড়লেন কেন ঘরেতে? দেখেছিস বাবা, দেখেছিস দিন দুপুরে বাড়িতে ছেলে ঢুকছে, চোখের সামনে জড়াজড়ি করছে, ছি লজ্জাও করে না। অতনু সামনে দাঁড়ানো ছেলেটিকে দেখে অনেকটা মিইয়ে যায়। কিছু বলবে তার আগেই প্রমীলা দেবী বলেন,
এখানে খারাপ কি আছে? একটা দাদা তার বোনকে জড়িয়ে ধরেছে। এখানে খারাপ তো কিছু দেখছি না আমি। মিতা দেবী অবাক হয়ে বলে, আপনারা কারা? যাকে এতক্ষণ আপনার ছেলে অকথ্য ভাষায় গালিগালি দিচ্ছিল, মারছিল, আমি তার মা। আর যে জড়িয়ে ধরেছে সেটা হলো আমার ছেলে। কি? নিশি দাদাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, আমার বিশ্বাস হচ্ছে না ব্রো, তুই এসেছিস, আমার বিশ্বাস হচ্ছে না মা এসেছে। আমাকে নিয়ে যাও এই নরক থেকে, এরা আমাকে মেরে ফেলবে। নিলয় আবেগপ্রবণ হয়ে যায় নিজের বোনকে এতদিন পর দেখে। ছোট পুতুলটা যে কত কিছু সহ্য করেছে। নিলয় বোনের মাথায় হাত বুলিয়ে বলে, নিতেই তো এসেছি, আর নয়। প্রমীলা দেবীর দিকে তাকিয়ে বলে, মা ওকে সামলাও, হিসেব উসুল করি আগে। নিশি নিজের দাদাকে জড়িয়ে ধরেই বলে, ওই নরকের কীটের গায়ে হাত দিস না দাদা, এর বিচার ভগবান করবেন, ঠিক করবে দেখিস। ওকে কি এমনি এমনি ছেড়ে দেব নাকি? আমার বোনকে অত্যাচার করে এই অবস্থা করেছে, ওকে এমনি ছেড়ে দেব? ওকে তো আমি জেলের ভাত খাওয়াবো। না, কিচ্ছু করবি না, ওর পাপের শাস্তি পাবে। আমি চাই না 2 মাস জেল খেটে তারপর বেরিয়ে এসে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরুক, এতে ওদের কিছুই হবে না। প্রমীলা দেবী বলেন, এখন এইসব কিছুর সময় না, ওকে ডাক্তার দেখাতে হবে, চল এখন। প্রমীলা দেবী নিশিকে যেতে বলে। নিশি যাওয়ার আগে বলে যায়, আজকে পারলে তোমাকে জেলের ভাত খাওয়াতে পারতাম, দাদার হাতে তোমাকে মারও খাওয়াতে পারতাম, কিন্তু আমি চাই না এরকম কিছু তুচ্ছ কাজ করতে। দিন একদিন আসবে, সেই দিন তুমি আমার পায়ে ধরে কাঁদবে, মিলিয়ে নিও। সেদিন এই নিশি সেন তোমার দিকে ফিরেও তাকাবে না। তুমি একদিন নিঃস্ব হবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু না, মিলিয়ে নিও। কোনোদিন কাউকে অভিশাপ দিইনি, তবে আজ তোমায় দিতে খুব ইচ্ছে করছে। অতনু, একদিন তুমিও হাহাকার করবে, তুমিও মানুষ খুঁজবে কথা বলার জন্য। সেদিন তোমার পাশে কেউ থাকবে না, কেউ না। কথাটা বলেই নিজের মা দাদার সাথে বেরিয়ে আসে। গাড়িতে উঠে নীরবে বসে থাকে নিশি। তোর শরীরের এ কি হাল রে মা? আমার পুতুলটা কত কিছু সহ্য করেছে, ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। নিশি তাচ্ছিল্য করে বলে, যেই মেয়ের সন্তান গর্ভে টেকে না, তার আর কি ভালো পরিণতি হবে গো মা? প্রমীলা দেবী জড়িয়ে ধরে নিজের সাথে নিশিকে। কিছুটা গিয়ে হাসপাতালে থামে গাড়ি। নিশির পুড়ে যাওয়া হাতের ব্যান্ডেজ করে, ব্যথার ওষুধ নিয়ে নেয়। গাড়ি স্টার্ট দেয় সেন বাড়ির উদ্দেশ্যে। পথে আর কেউ কারো সাথেই কথা বলে না। প্রায় বহু কিলোমিটার পথ অতিক্রম করে গাড়ি এসে সেন বাড়ি প্রবেশ করে। দুপুর বাজে 2:20। এমন সময় সেন বাড়ির গেটে গাড়ি এসে থামে। নিশি মনে একটা অদ্ভুত তৃপ্তি পায়, আজ 3টে বছর পর নিজের বাড়িতে এসে। সেই সাথে মনে অনেক দ্বিধাও কাজ করে। কিরে, নাম গাড়ি থেকে, এসে গেছি তো। প্রমীলা দেবী বললেন। নিলয়ের ফোন এসেছে, তাই কথা বলছে সাইডে দাঁড়িয়ে। নিশি গাড়ি থেকে নামতেই লক্ষ্য করে গোটা বাড়ি প্যান্ডেল খাটানো, এখন লাইটিং এর কিছু হচ্ছে। নিশির অমন চাউনি দেখে প্রমীলা দেবী বলেন, বাড়িতে অনুষ্ঠান, নিলয়ের বিয়ে 2 দিন পর, তাই আজ থেকেই সমস্ত কাজ শুরু হয়ে গেছে। ভালোই হয়েছে, বাড়িতে অনুষ্ঠান আর বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এসেছে। নিশি অবাক হয়ে তাকায়, ব্রোর বিয়ে? নিলয় ফোন কেটে এগিয়ে আসে, মা, দাশগুপ্ত বাড়ি থেকে সবাই রওনা হয়েছে, কিছু সময়ের মধ্যেই চলে আসবে। নিশি দাশগুপ্ত বাড়ির মুখে আওড়াতেই প্রমীলা দেবী বলেন, রায়ানের বোনের সাথে নিলয়ের বিয়ে ঠিক হয়েছে, দুজনেরই প্রেমের সম্পর্ক। নিশি চুপ, রায়ান নামটা শুনে মনের মধ্যে শত শত দ্বিধা এসে জড়ো হয়। কি করে ওই বাড়ির মানুষগুলোর সামনে দাঁড়াবে, যাদের একটা সময় ঠকিয়ে অতনুর সাথে পালিয়েছিল? নিলয় বলে, চলো ঘরে সব কথা কি এখানেই দাঁড়িয়ে সারবে? হ্যাঁ হ্যাঁ চল। এই নিশি চ, মা বাড়ির ভিতর চল। সূর্যবাবু বসে আছেন ড্রয়িং রুমের সোফায়, খবরের কাগজ পড়ছেন বসে। এমন সময় প্রমীলা দেবী নিলয় নিশিকে নিয়ে সদর দরজা পেরিয়ে ঢোকেন। এতদিন পর নিজের বাড়ির ভেতর পা রেখে নিশির মনটা যেন হালকা হয়ে গেছে অনেকটা। কি গো, দেখো কে এসেছে। আয় মা আয়, আজ যেন বাড়িটা বাড়ি মনে হচ্ছে, ঘরের মেয়ে ঘরে ফিরেছে। সূর্যবাবুর কোনো রকম ভাব নেই, সে তার মতন খবরে কাগজ দেখছেন। পেপারটা বন্ধ করে চোখের চশমাটা খুলে ওঠেন সোফা থেকে। বাবা, নিশির মুখ থেকে বের হয়। সূর্যবাবু দাঁড়ায়। প্রমীলা দেবী মেয়েকে ইশারায় এগিয়ে যেতে বলে। নিশি অসুস্থ শরীর নিয়েই কোনো রকমে এগিয়ে যায়। সূর্যবাবুর সামনে দাঁড়িয়ে কেঁদে দেয়।
আজ 3টে বছর পর বাবাকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না। সূর্যবাবুও মেয়েকে দেখেন, তার মোমের পুতুলের কি অবস্থা। চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের তলায় কালি পড়েছে, শরীরটা রুগ্ন। যে কেউ দেখেই বলবে ঠিক মতন খাওয়া দাওয়া করে না। সূর্যবাবু সবটাই দেখে, কিন্তু মুখে কিছুই বলেন না। নিশি আবার বলে, বাবা। সূর্যবাবু থেকে কোনো রেসপন্স না পেয়ে নিশি কেঁদে দেয়। বাবা, আমি খুব করে সরি। আমি জানি যা আমি করেছি সে ভুলের মাসুল হয় না। তোমার কাছে সরি। সূর্যবাবুর ইচ্ছে হয় মেয়েটাকে বুকের মাঝে জড়িয়ে নিতে, তবুও নিজের মনকে বুঝ দেয়। বাবা দেখো, আমি আমার ভুলের শাস্তি পেয়েছি, খুব শাস্তি পেয়েছি। আজ বুঝি মা বাবা কখনো ভুল সিদ্ধান্ত নেন না। তখন না বুঝলেও এখন বুঝি। বাবা, আমায় ক্ষমা করে দাও। সূর্যবাবু কোনো কথা না বলে, এক প্রকার ইগনোর করেই চলে যেতে চায়। সূর্যবাবুকে যেতে দেখে নিলয় বলে, বাবা, নিশুকে ক্ষমা করে দাও। তখন বুঝতে পারেনি, ভুল করে ফেলেছে। এখন আর এমন করো না। সূর্যবাবু যেতে গিয়েও থেমে যে বলেন, আমার মান সম্মানটা সবটা ধুলোয় মিশিয়ে দিয়ে চলে যাওয়ার সময় কি একবারও মনে পড়েছিল যাকে নিয়ে এত অহংকার ছিল আমার, যেই মেয়েকে নিয়ে এত গর্ব করতাম, সেই মেয়েই নিজের বাপের সম্মান মাটিতে নামিয়ে ওই 2 টাকার ছেলের সাথে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে সুখের দেশে পাড়ি দিয়েছিল। কোথায় গেল সেই সুখ? কোথায় গেল সেই প্রেম যার জন্য আমার মুখে চুনকালি লেপেছিল? প্রমীলা দেবী বলেন, আহা, চুপ করবে। মেয়েটা তো নিজের ভুল বুঝেছে, ওই বাড়িতে খুব কষ্ট করেছে, শরীর ওর ভালো না। তুমি অতনু আর তুমি আর তোমার আশকারাতে তো আরো এমন হয়েছে। তুমি শাসন করনি, তাই তো আজ এই অবস্থা ওর। নিলয় বলে, বাবা ছাড়ো না এসব। আমি তো তুলিনি। যেই অতিথিকে বাড়িতে নিয়ে উঠেছ তাকে বলে দিও, যে বাড়ির ছেলেকে কাঁচকলা দেখিয়ে চলে গিয়েছিল, আজ সেই বাড়ির মানুষজন আসছে সব। ঘর থেকে যেন না বেরোয়, আর যেন আমার সম্মানটা রাখে। কথা শেষ করে চলে যায় ওনার ঘরে। প্রমীলা দেবী মেয়ের দিকে তাকায়। নিশি নীরবে চোখের জল ফেলছে। তোর বাবার কথা কিছু মনে করিস না মা, রাগ কমলে এমনি সব ঠিক হয়ে যাবে। যতই তোর ঘরে। নিশিকে ধরে নিয়ে যায় প্রমীলা দেবী। নিশির পা পড়ে নিজের রুমে, যেমন করে রেখে গিয়েছিল তেমনই আছে। নিশু, চ মা, তোকে স্নান করিয়ে আমি যাব, ওরা এলো বলে। নিশিকে স্নান করিয়ে প্রমীলা দেবী নিজে ফ্রেশ হতে গেলেন। আজ যেন নিঃশ্বাস নিতে পারছে। বুকের ভেতরে যে পাথরটা ছিল, আজ যেন সরে গেছে মনে হচ্ছে। হঠাৎ করে মনটা আবার খারাপ হয়ে যায়। নিজের ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে চোখটা আবারও ভরে আসে। নিজের কপালকে দোষ দেয়। ভগবান, এমনটা না হলেও তো হতো। আমার যে ভালোবাসার উপর পুরো বিশ্বাসটাই উঠে গেছে, আর যে কাউকে কোনোদিন বিশ্বাস করতে পারবো না। নিশির ভাবনার মাঝেই ঘরে আসে মণি, যার কাছে গল্প শুনে নিশির ছোটবেলাটা কেটেছে। নিশু মা। নিশি চোখ তুলে তাকায়। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। নিশি মুখে হাসি ফোটাতে চায়, চোখের জল আড়ালে মোছে। মণিদেবী হাতে খাবারের থাল নিয়ে বসে নিশির পাশে। মণিমা, তুমি 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 এখনো একই আছো। মণিদেবী হাসেন। আজও নিশি মুগ্ধ হয়ে তাকায়। নিশির মুখ পানে চেয়ে বলেন, কিন্তু আমার সেই ছোট নিশিটা যে আজ কত বড় হয়ে গেছে, নিজের কষ্ট, নিজের দুঃখ লুকাতে শিখে গেছে। নিশি মিথ্যে হাসি দেয়। মণিদেবী ভাত মাখাতে মাখাতে নিশির দিকে চায়। মণিদেবী এই বাড়ির অনেক পুরানো কাজের মানুষ হলেও তাকে কেউ সে নজরে দেখে না। অনেকটা সম্মান করে সকলে। নিশি নিলয় তার হাতেই মানুষ। অল্প বয়সে বিয়ে হয়েছিল, কপাল চক্রে স্বামীর ভাত খেতে পারেনি। সেখান থেকেই বিতাড়িত হয়েছিল এক সময়। তারপরেই এই বাড়িতে কাজের জন্য বাবার সাথে আসা। সেই থেকেই এই বাড়ির এক সদস্য। যদিও মিনু দেবীর বাবা সেই কবেই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন, নিশির ছোটবেলা থেকে বড় হওয়া সবটাই মিনু দেবীর দেখা। নিশির এই এক ভালোবাসার মানুষ। ভাত মেখে নিশির মুখের সামনে ধরেন। নিশি আজও অবাক হয়ে তাকায়। নে নে, হা কর, তাড়াতাড়ি খা। আজ তোর পছন্দের চিংড়ি করেছি। নিশি ছল ছল চোখে তাকায়। নে খা নিশু, ওরা চলে আসবে, অনেক কাজ। নিশি মুখে নেয় খাবারটা, চোখ বুজে টেস্ট উপভোগ করে। মণিমা, আজও সেই টেস্ট, আহা অমৃত।
তুই আর বড় হলি না, নে তাড়াতাড়ি হা কর। নিশি ভাত খেতে খেতে বলে, বড় হয়েছে তো, এখন নিজের হাতে খেতে পারি তো। জানো মণিমা, 3টে বছর পর কেউ খাইয়ে দিল। এখন থেকে রোজই খাইয়ে দেব। আমার নিশু যে ফিরে এসেছে। কথা বলতে বলতে খাওয়াও শেষ। মণিদেবী হাত ধুয়ে এসে ওষুধ দেয়। নে খেয়ে নে, জল খা বেশি করে। নিশি ওষুধ খায়। এখন একটু রেস্ট নে, আমি যাই এখন। হুম, নিশির ছোট উত্তর। মণিদেবী চলে যায়। নিশির ঘুম নেই কত রাত ধরে, ঠিক মতন ঘুমায় না, তাই নিজের পূর্ব পরিচিত বিছানায় শরীর এলিয়ে দিতেই চোখ বুজে আসে। গভীর নিদ্রায় ক্ষণিকের মাঝেই তলিয়ে যায়। সন্ধ্যার কিছু সময় আগেই দাশগুপ্ত বাড়ি থেকে মানুষ আসেন। সূর্যবাবুর বন্ধু মানিক দাশগুপ্ত, তার বউ লীনা দেবী। মানিকবাবুর ভাই, ভাইয়ের বউ আসেন। সব থেকে বড় ব্যাপার, রায়ান ওয়াজ দ্বিতীয়বারের জন্য আসেই বাড়ি। না আসতে চাইলেও মেয়ের জন্য আসতে হয়। রায়ানের 2 বছরের মেয়ে রুহি, এতটুকুন বাচ্চার সে কি জেদ। যদিও বাড়ির বড়দের সাথে পাঠালেও হতো, কিন্তু রায়ান কারো কাছেই মেয়েকে রাখে না। নিজের সাথেই অফিস নিয়ে যায়। যে ছেলে সে কি করে এমন জায়গায় মেয়েকে একা ছাড়বে। আজ মূলত নিলয়কে আশীর্বাদ করতেই সবাই এসেছে ওই বাড়ি থেকে। বেশ কিছু সময়ের মধ্যেই আশীর্বাদ অনুষ্ঠান শুরু হয়। নিলয় আশীর্বাদে বসার আগেই নিশিকে ডাকতে গিয়েছিল, কিন্তু নিশি যে ঘুমে বিভোর, তাই আবার ফিরে এসেছে। ছোট রুহি বাবার কোল থেকে নিলয়ের কোলে বসে বসে আছে। সবাই আশীর্বাদ করছে ও হাততালি দিয়ে দেখছে। রায়ানও বিজি ফোন আসায়। প্রমীলা দেবী মণিদেবীকে ডেকে বলেন নিশি উঠল কিনা দেখতে, যদি ওঠে নিচে নিয়ে আসতে। মণিদেবী যাবে তার আগেই দেখে ছোট রুহি হাত বাড়িয়ে আছে কোলে আসার জন্য। মণিদেবী হেসে কোলে নিয়ে ওপরের ঘরে যায়। ঘরের ভেতর অন্ধকার দেখে লাইট জ্বালিয়ে দেয়। ছোট রুহি নিশিকে দেখে কোল থেকে নামার জেদ করে। মণিদেবী হেসে নামতেই রুহি গুড়ি গুড়ি পায়ে ছুটে গিয়ে বলে, সিনেরা ইয়ে সিনেরা, বলেই নিজের ছোট ছোট হাত এগিয়ে দেয় নিশির গালে। হঠাৎ ঠান্ডা হাতে ছোঁয়া পেতেই চোখ খোলে নিশির। চোখের সামনে আদুরে গুলুমুলু বেবি দেখে ভালো করে চাইতেই দেখে বাচ্চাটা হাসি হাসি মুখে চেয়ে আছে নিশির দিকে। নিশি কিছু জিজ্ঞেস করবে তার আগেই মণিদেবীর ডাক পড়ে নিচ থেকে। তাড়াহুড়ো করে যেতে যেতে বলে, ও নিশু, রুহিকে একটু দেখ, আমি আসছি। নিশি ছোট আদুরে বাচ্চাটাকে একটু আদর করতে মন চায়। হাত বাড়াতেই আদুরে বাচ্চাটাকে বুকে ঝাঁপিয়ে পড়ে। সিনেরা অস্পষ্ট ভাষা প্রথম বুঝতে না পারলেও এখন বোঝে সিন্ডারেলা টাইপ কিছু বলছে। নিশি হাসে। বাচ্চাটার সাথেই কিছুটা সময় কাটে। নিশির বেশ ভালোই লাগে বাচ্চাটার জ্বালাতন। কিছু সময়ে নিশির মনে মাতৃত্ব বোধ নাড়া দিয়ে ওঠে। মনে মনে ভাবে, আজ যদি ওর বাচ্চাগুলো থাকতো তবে এমনিই খেলা করতো। ওইদিকে রায়ান দাদা হিসেবে আশীর্বাদ করতে আসে। ফোন কাটে। পিছু ফিরতেই রুহিকে না দেখতে পেয়ে ভুরু কুচকে এদিক ওদিক যায়। লীনা দেবী তারা দেওয়ায় আগে আশীর্বাদ সেরে নেয়। রায়ান আশীর্বাদ করে নিয়ে বলে, মা, রুহি কই? মনির কোলে গেল তো। মণি দেবীকে আসতে দেখে রায়ান জিজ্ঞেস করে, মণি আন্টি, রুহি কি আপনার কাছে গিয়েছিল? হ্যাঁ, ওই তো উপরের ঘরে আছে। আসতে চাইলো না, ওখানে খেলছে। তুমি বাবা চিন্তা করো না, আমি একটু পর এনে দিচ্ছি। রায়ান ভদ্রতার খাতিরে আর কিছু বলল না। এইদিকে মেয়ের জন্য চিন্তায় মন অস্থির করছে। মনে মনে ভাবে, মেয়ে যা বিচ্ছু। আশীর্বাদের অনুষ্ঠান শেষ। জল মিষ্টি খেয়ে তারা এখন রওনা দেবে। রায়ান বসা থেকে ওঠে। মেয়েকে আনতে যাবে, সিঁড়ি দিয়ে দুপা উঠতেই দেখে মিনু দেবীর কোলে ঘুমন্ত রিহি। রায়ান অবাক হয়। যে মেয়ের চোখে ঘুম মাঝরাত ছাড়া নামে না, সেই মেয়ে এখন এই অসময়ে ঘুম। ভাবনার বিষয়। মণিদেবী আসতেই রায়ান মেয়েকে নিজ বুকে আগলে নেয়। এখন যেন শান্তি লাগছে। সেনবাড়ি আলোয় আলোকিত। নিশি হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে নিজের ব্যালকনিতে। নিশির মনটা কিছু সময়ের জন্য ভালো হয়েছিল ছোট রুহির সংস্পর্শে এসে। ভাবতে ভাবতেই মনটা বেশ খুশি হয়। ভাবে, বাচ্চাটা কার, কি কিউট। মুখটা খুব চেনা চেনা বাচ্চাটার, কিন্তু কার? মিনুদেবীকেও জিজ্ঞেস করা হয়নি। ভাবনার মাঝেই নিচ থেকে কথার আওয়াজ পায়। যেহেতু নিশির বারান্দার আলো নেভানো, তাই নিশির উপস্থিতি কেউ টের পায়নি। কিন্তু নিশি সবটাই দেখে। দাশগুপ্ত বাড়ির সবাই চলে যাচ্ছে নিজের বাড়ি। নিশি তাই দেখে ঘরে ঢুকতে চায়, কিন্তু তার আগেই চোখ যায় সেই 3 বছর আগের সেই পুরুষটির দিকে। সেই একই রকম আছে, কোনো পরিবর্তন নেই। অতনুর প্রেমে পাগল ছিল সে সময় নিশি।
তবুও মনে মনে বলেছিল হ্যান্ডসাম ডাক্তার। আজও ঠিক তেমন, বরঞ্চ সৌন্দর্য যেন ঠিকরে বের হচ্ছে। কোথাও গিয়ে যেন কিছু একটা খচখচ করলো। নিশি নিজেই মনে মনে বলে, তবে কি হ্যান্ডসাম ডাক্তারের মেয়ে রুহি? হ্যাঁ, তাই তো বলি, ছোট রুহির মুখটা এত কেন পরিচিত। নিশির কপালের ভাঁজ শিথিল হয়, মুখে আওড়ায়, সবাই এগিয়ে গেছে নিজের জীবনে, শুধু আমিই বোধ হয় একরাশ যন্ত্রণা নিয়ে ফিরে এসেছি পুরনো নীড়ে। থাকুক সবাই ভালো, আমি এটাই ডিজার্ভ করি। হঠাৎ মনের মধ্যে ঘোরে, নিশ্চয়ই রুহির মাও খুব সুন্দরী, তাই তো ডাক্তারের মেয়ে এত কিউট। কিন্তু কই, তাকে তো কোথাও দেখলাম না। সে কি আসেনি, নাকি আমি দেখতে পাইনি? যাক, ভালো লাগলো ডাক্তারবাবু, অন্তত আপনি জীবনে এগিয়ে গেছেন। ভালো হোক আপনার।